মা, আমার তো অফিসের 5 দিন ছুটি পড়েছে, তাই আমি এই ছুটিতে কোথাও ঘুরতে যাব। আর আমার বন্ধুরা অলরেডি ঘুরতে যাওয়ার প্ল্যান করেও ফেলেছে, তাই কালকে সকালবেলায় আমাদের ফ্লাইট আছে, ওই ফ্লাইটেই যাব। তুই ফ্লাইটে করে কোথায় ঘুরতে যাবি? আর তুই যে ঘুরতে বেরোবি সেই কথা আমাকে আগে জানাসনি তো। এখন এসব ঘুরে ঘুরে বেশি টাকা পয়সা নষ্ট করিস না, কারণ আমি ভেবেছি কিছুদিনের মধ্যেই তোর বিয়ে দেব, তাই বিয়ে করার জন্য টাকা পয়সা জমাতে হবে তো। আসলে আমরা বন্ধুরা সবাই মিলে জাপানে ঘুরতে যাচ্ছি। আর মা, তুমি প্লিজ এরকম বিয়ে করে আমার কানের পোকা খেয়ে নিও না। যখন বিয়ে হওয়ার তখন ঠিক হয়ে যাবে, আর পারলে কোনো জাপানিজ মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবো। হ্যাঁ, এখন সেই বাকি আছে, তুই জাপান থেকে মেয়ে ধরে বিয়ে করে নিয়ে আসিস, আর আমাদের 3 বেলায় ইঁদুর আরশোলা খেয়ে বেঁচে থাকতে হবে। যত সব আজে বাজে কথা। এই কথা বলে রত্নাদেবী নিজেই বুঝতে পারে না যে কিছুদিনের মধ্যে জাপানিজ মেয়ে জুয়া তার ঘরের বউ হবে। জুয়া জাপানে একটি ছোট্ট রেস্টুরেন্ট চালায়। সে তার মা এবং বাবার সঙ্গে বাস করে, কিন্তু জাপানে ভয়ঙ্কর ভূমিকম্প হওয়ার ফলে তার বাবা মা অকালে প্রাণ হারায়। আর তারপর থেকে সে একাই সেই রেস্টুরেন্টের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। যেহেতু বিভিন্ন দেশের লোকেরা জাপানে প্রত্যেক বছর ঘুরতে যায় আর জুয়ার দোকানে জাপানিজ খাওয়া দাওয়া করে, সেই কারণে তার বিভিন্ন রকম ভাষার সঙ্গে বাঙালি ভাষাও ভালো করে রপ্ত হয়ে যায়। অন্যদিকে মা যাই বলুক না কেন, আমি যদি বিয়ে করি তাহলে জাপানিজ কোনো মেয়েকেই বিয়ে করব, কারণ ওদের দেখতে খুব সুন্দর হয়। আর এমনিও জাপানি মেয়ে আমার খুব পছন্দ। আমি যে বিয়ে করার জন্য মেয়ে খুঁজতে বন্ধুদের সাথে জাপানে যাচ্ছি, সেই কথা মাকে একদমই বলা যাবে না। এই বলে প্রীতম তাড়াতাড়ি করে ঘরে যায় এবং জাপানে ঘুরতে যাওয়ার জন্য নিজের ব্যাগ গুছিয়ে ফেলে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সে খুশি মনে তার বন্ধুদের সঙ্গে ফ্লাইটে উঠে জাপানের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর জাপানে গিয়ে পৌঁছালে তারা সেখানে অনেক আনন্দ করে, কিন্তু সুন্দরী মেয়ে পাচ্ছে না বলে প্রীতমের খুবই মন খারাপ হয়ে যায়। আরে তুই মন খারাপ করিস না প্রীতম, আমরা এখনো 4 দিন জাপানে থাকবো, তাই তুই বিয়ে করার জন্য ঠিক জাপানিজ মেয়েকে খুঁজে পেয়ে যাবি। কিন্তু এখন চল আমরা ভালো করে খাওয়া দাওয়া করে আসি। দূর, তোরা যা, আমার ভালো লাগছে না। চারিদিকে সব মেয়েগুলোই তো সাথে করে বয়ফ্রেন্ড নিয়ে হাজবেন্ড নিয়ে ঘুরছে, আমার মনে হয় না কোনো সিঙ্গেল জাপানি মেয়ে পাবো বলে। আরে চাপ নিচ্ছিস কেন, খুঁজে পেয়ে যাবি। কিন্তু এখন চল না আমরা জুয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসি, কারণ ওই রেস্টুরেন্টটা অনেক ভালো, রিভিউ দেখেছি। আর তাছাড়া রেস্টুরেন্টের মালিক জুয়াকে নাকি খুব সুন্দর দেখতে রে। জাপানিজ মেয়ে এবং সুন্দরী জুয়ার নাম শুনে প্রীতম মনে মনে খুবই আনন্দ পায়। আর সে তখনই তার বন্ধুদের সঙ্গে জুয়ার রেস্টুরেন্টে খাবার খেতে চলে যায়। সেখানে গিয়ে জুয়াকে দেখে প্রীতম চোখ সরাতে পারে না। জুয়ার জাপানি সৌন্দর্যে বিভোর হয়ে প্রীতম একেবারে দিক জ্ঞান শূন্য হয়ে পড়ে। আর সে মনে মনে ঠিক করে যে যদি বিয়ে করতে হয় তাহলে জুয়াকেই বিয়ে করবে। তারা সবাইকে টেবিলে বসে পড়ে, আর প্রীতম হাঁ করে জুয়ার দিকেই তাকিয়ে থাকে। হ্যালো স্যার, ওয়েলকাম টু জাপান। আপনারা বলুন আমার রেস্টুরেন্টে কি খেতে চান? সুশি, রামেন, টেম্পুরা, মিসো স্যুপ, অনিগিরি সব খাবার আমার দোকানে পাওয়া যায়। এত সব জাপানি খাবারের নাম শুনে তারা অর্ধেক খাবারের নামই বুঝতে পারে না, তাই তারা সব খাবার একসঙ্গে অর্ডার করে দেয়। ফলে জুয়া একে একে এসে তাদের সব রকম খাবার পরিবেশন করে দেয়, কিন্তু সেই খাবারগুলোর মধ্যে কোনো খাবারই তাদের ভালো লাগে না। কিন্তু প্রীতমের যেন জুয়ার হাতে রান্না করা সব খাবারই ভীষণ পছন্দ হয়। সত্যি জুয়া ম্যাডাম, আপনার হাতে রান্না করা জাপানের খাবার না খেলে বুঝতেই পারতাম না যে জাপানের খাবার খেতে এত সুন্দর হয়। তাই আপনাকে একটা প্রস্তাব দিতে চাই, আপনি যদি রাগ না করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতের খাবার খেয়ে সবাই অনেক প্রশংসা করে, আর আপনার যা বলতে ইচ্ছা করে আপনি বলতে পারেন, আমি রাগ করব না। আসলে আপনাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আপনি যদি এই সমস্ত জাপানি রান্নাগুলো আমার সাথে আমার দেশে গিয়ে আমার বাড়িতে রান্না করে প্রত্যেকদিন আমাকে খাওয়াতে পারেন, তাহলে আমি খুব খুশি হতাম। মানে সোজাসুজি ভাবে বলতে হলে আসলে আমি আপনাকে বিয়ে করতে চাই জুয়া। প্রীতমের এরকম অভিনব প্রস্তাব শুনে তার বন্ধু এবং জুয়া সকলেই হেসে ওঠে। জুয়া ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায়, আর লজ্জা পাওয়ার ফলে তার জাপানি গালগুলো আরো লাল হয়ে ওঠে। জুয়া সেই প্রস্তাব নিষেধ করতে পারে না। সে প্রীতমকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, কারণ তার একেই বিয়ের বয়স হয়েছে, আর জাপানি এরকম একা রেস্টুরেন্ট সামলাতে সে প্রায় অধৈর্য হয়ে পড়ে। তাই সে প্রীতমের সঙ্গে অন্য দেশে গিয়ে সংসার বাঁধতে ইচ্ছুক হয়। তাই কিছুদিনের মধ্যেই জাপানে প্রীতম এবং জুয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা দুজনে দেশে ফিরে যায়। জুয়া, আমার তো আমার বাড়ির দরজার বেল বাজাতেই ভয় লাগছে, কারণ মা দরজা খুলে যদি দেখে তার ছেলের সাথে জাপানি বউ দাঁড়িয়ে আসে, তাহলে আমার মা মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাবে। আরে তুমি এত ভাবছো কেন? তোমার মা প্রথম রাগ করলেও আমি ঠিক আমার হাতের জাপানি রান্না খাইয়ে তোমার মাকে বশ করে নেব। আমার মা খাবে তোমার হাতে জাপানি রান্না? তাহলেই হয়েছে। হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। একদিকে দেশি মা আর একদিকে আমার প্রিয় জাপানি বউ, আমি যে কি করবো আমি কিছুই জানি না। এই বলে প্রীতম দরজার বেল বাজিয়ে দেয়।
আর তার মা খুশি হয়ে দরজা খুলে দেখে যে দরজার বাইরে তার ছেলে নতুন বউকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে তার মা বলার মতো কোনো ভাষা খুঁজে পায় না। আর একটা জাপানিজ মেয়েকে ওরকম বেনারসি শাড়িতে দেখে সে ভালো মতোই বুঝতে পারে যে তার ছেলে জাপানে গিয়ে নিশ্চয়ই অঘটন ঘটিয়ে ফেলেছে। কিরে প্রীতম, তুই জাপানে ঘুরতে গিয়ে সেখান থেকে এরকম একটা নমুনাকে তুলে নিয়ে চলে এসেছিস? জাপানে কি ঘুরতে গেলে এরকম জাপানি মেয়ে ফ্রিতে দিয়ে দেয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, জাপানে গেলে মেয়ে ফ্রি দেবে কেন? ওর নাম জুয়া, আর আজ থেকেও তোমার বৌমা। আমি জাপানে গিয়ে জুয়াকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছি। তুমি প্লিজ রাগ করো না মা। আর এমনিও তো তুমি বিয়ের কথা আমাকে বলছিলেই। এ আবার কেমন নাম, জুয়া? আমি বাবার জন্মে জুয়া খেলার নাম শুনেছি, কিন্তু কোনো মেয়ের নাম যে জুয়া হতে পারে সেটা আমি প্রথম শুনলাম। আর তুই এই মেয়েকে শেষ পর্যন্ত বিয়ে করে বাড়িতে তুলে নিয়ে আসলি? হায় হায়, আমার কপাল পুড়লো রে, আমার কপাল পুড়লো। দেশি শাশুড়ি মা কিছুতেই জাপানি বউকে বরণ করে বাড়িতে তুলতে চায় না, কিন্তু ছেলে চাপে পড়ে সে জুয়াকে বরণ করে ঘরে তোলে। আর তারপর থেকে জাপানি মেয়ে হয়ে ওঠে দেশি ঘরের বৌমা। কিন্তু এখনই সব সমস্যার সমাধান হয় না। দেখো জুয়া, তুমি জাপানে আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে এসেছো ঠিক আছে, কিন্তু এখানে এসে তোমাকে কিন্তু দেশি নিয়ম কানুন সবকিছু শিখতে হবে, আর বিশেষ করে রান্না বান্না। মা, আপনি একদম চিন্তা করবেন না, কারণ আমি ভালো করে রান্না বান্না করতে পারি। আর আপনি যেসব জাপানি খাবার খেতে চাইবেন আমি আপনাকে সেই সব জাপানি খাবার রান্না করে খাওয়াবো। জাপানি রান্না খাওয়ার কথা শুনে রত্নাদেবীর মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে এত বছর ধরে দেশি রান্নাই খেয়ে এসেছে, আর এখন জাপানি বউয়ের পাল্লায় পড়ে তাকে জাপানি রান্না খেতে হবে। কিন্তু সে ভীষণ কুড়ে প্রকৃতির মহিলা ছিল, তাই সে জুয়াকে আর না বলতে পারে না। সে রান্নাঘরের দায়িত্ব পুরোপুরি জুয়ার উপরেই তুলে দেয়। আমি কোনোদিনও জাপানি রান্না খাইনি, কিন্তু তুমি যখন জাপানি রান্না করবে বলছো তখন একবার স্বাদ করেই দেখতে পারি। যাও, রান্না করে চলে যাও। কিন্তু প্রত্যেকদিন আমি এই জাপানি রান্না খেতে পারবো না, তোমাকে দেশি রান্না করাও কিন্তু শিখতে হবে। এই বলে রত্নাদেবী জুয়াকে রান্নাঘর দেখিয়ে দেয়। সে নিজের ঘরে চলে গেলে জুয়া রান্নাঘরে রাখা কোনো রকম দেশি মশলা চিনতে পারে না। সে বিভিন্ন রকম জাপানি রান্না করবে বলে অনলাইনে সবকিছু অর্ডার করে দেয়। জাপানি রান্না সরঞ্জাম চলে আসলে সে ধীরে ধীরে সমস্ত রান্না করা শুরু করে। সুশি থেকে শুরু করে উড়ন টোপু, টেম্পুরা সব ধরনের জাপানি রান্না জুয়া তৈরি করে ফেলে। দুপুরবেলা সকলে খাবার খেতে আসলে জুয়া সব ধরনের জাপানি রান্না পরিবেশন করতে শুরু করে। এই নিন মা, আমি আপনাদের জন্য আজকে সুশি, টোফু, টেম্পুরা আর উড়ন রান্না করেছি। আর বিশেষ করে এই সুশি খুব ভালো খেতে হয়েছে, কারণ জাপানে আমার রেস্টুরেন্টে সুশি সব থেকে বেশি বিক্রি হতো। আর বিশেষ করে এই দেশের লোকেরা জাপানে গিয়ে এই সুশিটাই বেশি খেত। জুয়ার কথা রত্নাদেবী কিছুই বুঝতে পারে না, কারণ সে কোনোদিন এরকম জাপানি খাবারের নাম শোনেনি। এসব তুমি কি খাবারের নাম বলছো? আর আমি শেষ পর্যন্ত তোমার হিসি খাবো? তোমার লজ্জা করছে না শাশুড়ি মাকে হিসি খাওয়াতে? ছি প্রীতম, ছি। শেষ পর্যন্ত তোর এই জাপানি বউয়ের পাল্লায় পড়ে আমাকে হিসু খেতে হবে? আরে মা, ওটা হিসি নয়, ওটা সুশি। আর এটা হলো জাপানের সবচেয়ে বিখ্যাত খাবার। আমার বউ তোমাকে হিসি খাওয়ানোর কথা বলেনি, তুমি ভুল বুঝছো। আমি কিছুই ভুল ভাবছি না। এখন তুই জাপানিজ মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস তো, তাই তুই অনেক কথাই বলবি। আমি যে কত জন্মের পাপ করেছি যে এরকম মেয়েকে আমার ঘরের বউ বানাতে হলো। রত্নাদেবী তার বৌমার হাতের কোন রকম জাপানি রান্না খেতেই চায় না। সে কাঁদতে কাঁদতে না খেয়ে উঠে ঘরে চলে যায়। তাই জুয়ার ভীষণ পরিমাণে মন খারাপ করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। জুয়া প্রত্যেকদিন সকালবেলা উঠে জাপানিজ জামা কাপড় পরে রান্নাঘরে ঢোকে আর নানান রকমের জাপানিজ রান্না করতে শুরু করে। কিন্তু রত্নাদেবী একটাও জাপানিজ রান্না খেতে পারে না। ধীরে ধীরে পাড়া প্রতিবেশীদের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে যে প্রীতম জাপানি বউ বিয়ে করে নিয়ে এসেছে। তাই সবাই মিলে রত্নাদেবীর বাড়িতে এরকম জাপানি বউ দেখতে ভিড় জমাতে শুরু করে। আর তারা সকলেই জুয়ার হাতে জাপানি রান্নাও খাওয়া শুরু করে। সমস্ত দেশি মহিলাদের জাপানি রান্না খেতে পছন্দ হলেও রত্নাদেবী কিছুতেই জাপানি রান্না পছন্দ করতে পারে না। একদিন, আচ্ছা মা, তুমি কেন জুয়ার হাতে জাপানি রান্না খেতে চাইছো না বলো তো? তুমি দেখো, আমাদের পাড়ার বা আশেপাশের বাড়ির সমস্ত কাকিমারাই তো আমাদের বাড়িতে জাপানি রান্না খাবার জন্য বারবার আসছে। আর তুমি কিন্তু জেদ ধরে বসে আছো যে জাপানি রান্না খাবেই না। কেন বলো তো? তুই যেমন আমাকে এসে তোর বউয়ের হয়ে সাফাই গাইছিস, ঠিক সেরকমই তোর বউকে গিয়ে একটু বল আমার জন্য দেশি রান্না বান্না শিখে নিতে। আর আমার বাড়িতে কিন্তু হোটেল নয় যে তোর বউ প্রত্যেক দিন জাপানের মতো জামা কাপড় পরে সবার জন্য জাপানি রান্না বান্না করবে। যত সব ন্যাকামি। এরকম কথা শুনে প্রীতমের খুবই খারাপ লাগে।
তাই সে জুয়ার কাছে গিয়ে রত্নাদেবীর জন্য দেশি খাবার রান্না বান্না করার কথা বলে। কিন্তু জুয়া সোশ্যাল মিডিয়া দেখলেও দেশি রান্না কিছুতেই শিখতে পারে না। এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন রত্নাদেবী রান্নাঘরে জল খেতে যায়। সেই সময় জুয়া জাপানি রান্নাবান্না করতে ব্যস্ত ছিল। রান্নাঘরে ভীষণ ইঁদুরের উপদ্রব বেড়েছে, এই জল খেতে আসলাম আর আমার পায়ে কুটুস করে ইঁদুর কামড়ে দিল। এবার মনে হচ্ছে রান্নাঘরে ইঁদুর মারার ওষুধ দিতে হবে। মা, আপনার পায়ে ইঁদুর কামড়াচ্ছে? সত্যি? এই ইঁদুরগুলোকে এবার মারতেই হবে, কারণ এটা ভীষণ পরিমাণে বাড়াবাড়ি করছে। এই বলে জুয়া রান্নাঘরে যে কটা ইঁদুর দেখতে পায় সব কটা ইঁদুর টপ টপ করে তুলে খেতে শুরু করে দেয়, কারণ জাপানে অনেক মানুষ এরকম ভাবে ইঁদুর খেয়ে অভ্যস্ত। তাই জুয়াও কোনো দিকে পরোয়া না করে ইঁদুর খেতে শুরু করে। এই দেখে রত্নাদেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়। একই, এ বাবা, তুমি এরকম করে গপ গপ করে জ্যান্ত ইঁদুর খেয়ে নিচ্ছ? আমার মনে হয় তোমার মাথা খারাপ আছে। দয়া করে এরকম করে ইঁদুর খেও না বৌমা, তোমার শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়বে। না মা, আমার কিচ্ছু হবে না, কারণ আমি জাপানে অনেক ইঁদুর খেতাম, আর এই দেশি ইঁদুর খাওয়া আমার কাছে কোনো ব্যাপার নয়। তাই এই দেশি ইঁদুর খেয়ে আমি 1 মিনিটেই হজম করে দিতে পারবো। এই বলে জুয়া আরো বেশি বেশি করে ইঁদুর খেতে শুরু করে। ফলে রান্নাঘরে সব দেশি ইঁদুর মারা যায়। কিন্তু ইঁদুরগুলো খাওয়ার পর জুয়া আর কিছুতেই সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। তার ভীষণ পরিমাণে পেটে ব্যথা শুরু হয় আর সে রক্ত বমিও করতে থাকে। এই দেখে রত্নাদেবী প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তাই সে এক মুহূর্ত দেরি না করে তার ছেলেকে ফোন করে সব ঘটনা জানায়। প্রীতম তাড়াতাড়ি করে বাড়িতে এসে জুয়াকে নিয়ে নার্সিং হোমে নিয়ে যায়। অনেকবার করে বারণ করেছি, কিন্তু আমার কোনো কথা শোনেনি। এরকম করে কোনো মানুষ ইঁদুর খেতে পারে? এই জন্য আমি বলেছিলাম কোনো জাপানি মেয়েকে বিয়ে করে নিয়ে আসিস না। দেখেছিস আজকে কি দিন দেখতে হচ্ছে। এখন যদি ওর কিছু একটা হয়ে যায় তখন কি হবে বলতো? সেই সময় ডাক্তারবাবু জুয়াকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে যায়, আর সে কোনো মতে জুয়ার পেট ওয়াশ করে সমস্ত ইঁদুরের বিষ বের করে দেয়। এই যাত্রায় জুয়ার প্রাণ বেঁচে যায়। ডাক্তারবাবু অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসলে, ডাক্তারবাবু, আমার বউ ঠিক আছে তো? ও যে কেন এরকম করে ইঁদুর খেতে গেল আমি কিছুই বুঝতে পারছি না। আপনি দয়া করে ওকে ঠিক করে দিন। দেখুন, আমি অনেক কষ্ট করে ওনার পেটে ওয়াশ করে দিয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আর তাছাড়া আপনার বউ জাপানে ইঁদুর খেতে বলে কি এখানেও ইঁদুর খেতে হবে? ইঁদুর খাওয়া একদম শরীরের পক্ষে ভালো নয়, কেননা কোনো সুস্থ মানুষ কখনো ইঁদুর খেতে পারে না। এটা এক ধরনের বিষ, সুতরাং আগে থেকে খেয়াল রাখবেন আপনার বউ যেন কোনোদিন এরকম ভুল না করে। প্রীতম এবং রত্নাদেবী জুয়ার সঙ্গে দেখা করে, আর জুয়া লজ্জায় মাথা নিচু করে বসে থাকে। তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছে সে প্রতিজ্ঞা করে সে এরকম ভাবে কোনোদিনও আর ইঁদুর খাবে না। আর রত্নাদেবী সেদিন বুঝতে পারে যে সেও ধীরে ধীরে তার জাপানি বৌমাকে পছন্দ করতে শুরু করেছে। তাই তারপর থেকে রত্নাদেবী নিজের হাতে ধরে জুয়াকে বিভিন্ন রকম দেশি রান্নাবান্না করা শিখিয়ে দেয়। এভাবে শাশুড়ি বৌমা দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে। শান্তি তার স্বামী মোহনের সঙ্গে বাস করত। মোহন বিশাল বড় এক ব্যবসায়ী ছিল। প্রচুর টাকা পয়সা সম্পত্তি থাকা সত্ত্বেও মোহনের আরো টাকা পয়সার খুবই দরকার ছিল। সে আরো বড়লোক হতে চাইতো। সেই জন্য কিভাবে আরো বড়লোক হওয়া যায় এই ছিল মোহনের চিন্তা ভাবনা। একদিন মোহন বাড়িতে এসে শান্তিকে বলে, শান্তি, আমি ভেবেছি আমার যত টাকা পয়সা সম্পত্তি আছে আমি সমস্ত কিছু শেয়ার মার্কেটে লাগাবো। শেয়ার মার্কেটে টাকা দিলে আমাদের অনেক লাভ হবে আর আমরা আরো বড় লোক হয়ে যাবো। তোমার কি মতামত এতে? তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আরো বড় লোক হতে চাই, যাতে আমার কাছে অনেক অনেক টাকা থাকে আর আমি সারা জীবন দেশ বিদেশ ঘুরতে পারি। মোহন কিছুদিনের মধ্যেই তার সমস্ত জমাপুঞ্জি এবং টাকা পয়সা সম্পত্তি শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। কিন্তু শেয়ার মার্কেটে ধস নামার ফলে তারা একেবারে পথে নেমে আসে। তারা সবকিছু হারিয়ে একেবারে গরিব হয়ে যায়, এমনকি তাদের থাকার মতো কোনো জায়গাও থাকে না। কি গো, আমরা তো বড়লোক হতে গিয়ে একেবারে গরিব হয়ে গেলাম। এবার আমরা কোথায় থাকবো, কি করব? তুমি চিন্তা করো না শান্তি, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন আপাতত আমাদের কোনো ভাড়া ঘরেই থাকতে হবে, এছাড়া আমাদের কাছে তার কোনো উপায় নেই। আমাকে তাড়াতাড়ি কোনো কাজ করতে হবে, তা নাহলে ঘর সংসার চালানো তো মুশকিল হয়ে পড়বে। মোহন এবং শান্তি একটি ভাড়া ঘরে থাকতে শুরু করে। সবকিছু হারিয়ে মোহন খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। সে চারিদিকে চাকরির খোঁজ করার চেষ্টা করলেও কোনো চাকরি খুঁজে পায় না। এই নিয়ে দুশ্চিন্তা করতে করতে মোহন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে ভর্তি করলে জানা যায় তার হার্টে এক বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে, আর তাকে সুস্থ করার জন্য তার হার্টের অপারেশন করতে হবে, আর সেই জন্য অনেক অনেক টাকার প্রয়োজন। এই শুনে শান্তি খুবই দুশ্চিন্তায় পড়ে।
জানি না আমার সঙ্গে এরকম কেন হচ্ছে। সবকিছু শেষ হয়ে গেল, তারপর তুমি অসুস্থ হয়ে পড়লে। এখন তোমাকে সুস্থ করার জন্য অনেক টাকার দরকার। এবার আমাকেই কিছু একটা করতে হবে মোহন, না হলে কিছুই ঠিক হবে না, আর আমি তোমাকে হারিয়ে ফেলবো। তুমি কি করবে শান্তি? তুমি তো সেরকম কোনো কাজবাজ কিছুই জানো না, আর তোমার তো সেরকম কোনো ডিগ্রিও নেই যে তুমি কোনো চাকরি বাকরি খুঁজবে। হ্যাঁ, সেই জন্যই তো আমি কোনো একটা ছোট ব্যবসা শুরু করব ভাবছি, কারণ বড় ব্যবসা করতে গেলে তো টাকা লাগবে। অত টাকা আমরা কোথায় পাবো? আমি ভেবেছি আমি ব্রেড পকোড়া বিক্রি করা শুরু করব। আমি শুনেছি আমরা এখন যেখানে থাকি এখানে আগে একটা ব্রেড পকোড়ার দোকান ছিল, কিন্তু ওই দোকানটা বন্ধ হয়ে গেছে। ওই দোকানটা আগে খুব ভালো চলতো। আমরা যদি ওই দোকানটা ভাড়া নিয়ে ব্রেড পকোড়া বিক্রি করা শুরু করি তাহলে কিন্তু খুব ভালো হবে। কিন্তু শান্তি, আমার শারীরিক অবস্থা তো ভালো নয়, আমি তো তোমাকে সাহায্য করতে পারবো না। তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু টাকা পয়সার হিসাব রাখবে। আমাকে টাকা জমাতেই হবে মোহন, আমি তোমাকে সুস্থ করেই তুলবো। এমনই ভাবনা চিন্তা করে শান্তি কয়েকদিনের মধ্যেই তার ব্রেড পকোড়ার ব্যবসা শুরু করে দেয়। কিন্তু প্রথম তার ব্যবসায় সেরকম কোনো উন্নতি দেখা যায় না, কারণ সেখানকার লোকেরা তাদের ব্রেড পকোড়া খুব একটা খেতে পছন্দ করে না। এরকম ভাবে কয়েকদিন কাটে। একদিন ব্রেড পকোড়া বিক্রি করার সময় শান্তি দেখে যে ধনেপাতার চাটনি শেষ হয়ে গেছে। কি গো, চাটনি তো শেষ হয়ে গেছে। কেউ পকোড়া খেতে এলেই তো চাটনি চাইবে। বাজারে এখন ধনেপাতার অনেক দাম, সেই জন্য তো ধনেপাতা কেনার ইচ্ছাও করে না। এই জানো, আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওই বাড়িওয়ালির না একটা চাষের ক্ষেত আছে। আমাদের বাড়ির পেছনের দিকেই ওই ক্ষেত আছে। ওখানে ওরা নতুন ধনেপাতা চাষ করেছে। আমি ওখান থেকে ধনেপাতা নিয়ে আসবো, কেউ কিছু বুঝতেও পারবে না। কিন্তু শান্তি, কেউ দেখতে পেলে তো খারাপ ভাববে। একবার জিজ্ঞাসা করেই ধনিয়া পাতা নেওয়া ভালো। আরে বাবা, দেখতে পেলে আমি বুঝে নেব। দেখতে পেলে আমি ধনেপাতার টাকা দিয়ে দেব, ঠিক আছে? এবার তুমি চুপ করো। এই বলে শান্তি ক্ষেতের জমি থেকে ধনেপাতা তুলে নিয়ে আসে। এভাবেই সে প্রায় প্রত্যেক দিনই ওই ক্ষেতের জমি থেকে ধনেপাতা তুলে চাটনি বানাতে থাকে। এরকম ভাবে ধীরে ধীরে ধনেপাতা শেষ হয়ে যায়। একদিন শান্তি ধনেপাতা তুলতে গিয়ে দেখে, এ বাবা, আজকে তো বেশি ধনেপাতা নেই। এবার কি হবে? ধনেপাতা ছাড়া আমি চাটনি বানাবো কিভাবে? তখনই শান্তি দেখতে পায় সেখানে অল্প কিছু ধনেপাতা আছে, আর সেই ধনেপাতা গাছের আশেপাশে চারা গাছের মতো দেখতে আরো কয়েকটি গাছ ছিল। সেগুলো দেখতে কিছুটা ধনেপাতার মতোই ছিল। এটা আবার কি পাতা? যাই হোক না কেন, এটা তুলে নিয়ে যায়, ধনেপাতার সঙ্গে বেটে দেব। কেউ কিছু বুঝতেও পারবে না। চাটনি সবুজ রঙের হলেই হবে, কেউ কি আর বুঝতে পারবে কিছু? এই বলে শান্তি ওই পাতাগুলো তুলে নিয়ে চলে যায়। সে ধনেপাতার সঙ্গে ওই পাতাগুলো একসঙ্গে পেস্ট করে চাটনি তৈরি করে। কিছুক্ষণ পর লোকজন দোকানে আসতে শুরু করলে শান্তি ওই চাটনির সঙ্গে সকলকে ব্রেড পকোড়া পরিবেশন করে। আর সৌভাগ্যবশত সেদিন সকলেই শান্তির বানানো ওই চাটনি খুবই পছন্দ করে। বাহ, আজকে তোমার এই চাটনিটা কিন্তু দারুণ হয়েছে। এই কদিন তোমার কাছ থেকে ব্রেড পকোড়া কিনে খাচ্ছি, কিন্তু এত ভালো কোনোদিনও লাগেনি। আজকে তোমার চাটনিটা ভালো হওয়ায় ব্রেড পকোড়া গুলো খেতেও ভালো লাগছে। হ্যাঁ সত্যি, অন্যদিন চাটনিটা খেতে খুব একটা ভালো লাগে না, আর আজকে আমি চাটনিটা খাবো বলে 4-4টে ব্রেড পকোড়া খেয়ে ফেললাম। এই শুনে শান্তি খুবই খুশি হয়। সে মনে মনে ভাবে, আরে বা, ওই পাতাটা ধনেপাতার সঙ্গে মিশিয়ে ভালোই লাভ হয়েছে। যাই পাতাই হোক না কেন, ওটা আমি এবার প্রত্যেক দিনই চাটনিতে দেব, তাহলে আমার দোকানে আরো কাস্টমারের সংখ্যা বেড়ে যাবে। এইভাবেই শান্তি প্রত্যেক দিনই ধনেপাতার সঙ্গে ওই পাতা মিশিয়ে চাটনি বানাতে থাকে। আর অদ্ভুতভাবে সেদিনের পর থেকে শান্তির ব্যবসা খুবই ভালো মতো চলতে থাকে। যারা একদিন ব্রেড পকোড়া খেতে আসে তারা পরের দিন থেকে শান্তির রেগুলার কাস্টমারে পরিণত হয়। এর ফলে শান্তির অনেক টাকা ইনকাম হয়। সে তার স্বামীর চিকিৎসার জন্য সেই টাকা জমাতে থাকে। কিন্তু একদিন যখন শান্তি ওই পাতা দিয়ে চাটনি বানাতে যাচ্ছিল, তখনই মোহন তাকে দেখে ফেলে। এ কি শান্তি, তুমি এই পাতা কোথায় পেলে? তুমি এই পাতা দোকানে কেন নিয়ে এসেছো? কেন? আমি তো ধনেপাতার সঙ্গে এই পাতাটা মিশিয়েই চাটনি বানাই। প্রত্যেক দিন তো আমি এটাই করি। আমাদের বাড়িওয়ালির ক্ষেতের জমিতে এই পাতা ভর্তি। আমি ওখান থেকেই রোজ তুলে নিয়ে আসি। এই পাতাটা চাটনিতে দিলে চাটনির স্বাদ অনেক বেড়ে যায়। তোমাকে কি যে বলবো, তুমি অন্তত একবার আমাকে এই পাতাটা দেখাতে। এটা ভাঙের পাতা। আমি এবার বুঝেছি, তুমি পাতা দিয়ে চাটনি বানানো শুরু করেছো বলে আমার দোকানে কাস্টমাররা বেড়ে গেছে। তার মানে সবার নেশা হয়ে গেছে। নেশার টানে পরে সবাই আমাদের দোকানে ব্রেড পকোড়া খেতে আসছে। তুমি এই সমস্ত পাতা এখনই ফেলে দাও। কি বলছো কি তুমি? এটা ভাঙ পাতা?
আমি তো জানতামই না, তুমি বললে বলে আমি জানতে পারলাম। কিন্তু মোহন, আমি এই পাতাটা ফেলবো না, আমি এটা দিয়েই চাটনি বানাবো। এই পাতার জন্যই তো আমাদের ইনকাম অনেক বেড়ে গেছে। তুমি দেখেছো তো, আগে আমাদের দোকানে সেরকম কেউ আসতো না। এখন যদি এই পাতা দিয়ে চাটনি বানানো বন্ধ করে দিই, তাহলে আমাদের অবস্থা আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এটা করা তো ঠিক নয় শান্তি, যদি কখনো কারোর কিছু হয়ে যায় তাহলে কি হবে? কারোর কিছু হবে না, এই তো এই 1 সপ্তাহ ধরে আমি তো তাই করছি। তুমি তো নিজেও কিছু বুঝতে পারোনি, আর কারোর কোনো ক্ষতি হওয়ার হলে আগেই তো ক্ষতি হয়ে যেত। দেখো মোহন, তোমাকে সুস্থ করানোর জন্য আমার অনেক টাকার দরকার, আর আমার কাছে এই মুহূর্তে আর অন্য কোনো উপায় নেই। শান্তির কথা শুনে মোহন আর কিছু বলে না। এরকম ভাবে সময় কাটতে থাকে। শান্তির দোকানের ব্রেড পকোড়া কিছুদিনের মধ্যেই খুবই ফেমাস হয়ে যায়। অনেক দূর দূর থেকে লোকজন তার দোকানে ব্রেড পকোড়া খেতে আসে। একদিন কোয়েল নামে একটি মেয়ে তার দোকানে ব্রেড পকোড়া খেতে আসে। দিদি, তোমার দোকানের ব্রেড পকোড়া কিন্তু খেতে দারুণ। উফ, আমি আগে একটা দোকান থেকে ব্রেড পকোড়া কিনে খেয়েছিলাম, কিন্তু আমার পছন্দ হয়নি। আর এখন সবাই তোমার দোকানের নাম করছে বলে আমিও খেতে চলে এলাম। বেশি কথা না বলে আর কটা ব্রেড পকোড়া দেবো বলো? গরম গরম আছে, খেতে ভালো লাগবে। পারলে তোমার বাড়ির জন্যও নিয়ে যেতে পারো। না না, বাড়িতে নিয়ে যাওয়ার দরকার নেই। তবে কালকে শহর থেকে আমার বেশ কয়েকজন বন্ধু আমাদের বাড়িতে ঘুরতে আসবে, আমি ওদেরকে তোমার দোকানে নিয়ে আসবো। তুমি ওদের জন্য স্পেশাল করে ব্রেড পকোড়া বানিয়ে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। কিন্তু স্পেশাল করে বানানোর কিছু নেই। আমার দোকানে সব পকোড়াই স্পেশাল। ধনেপাতা, পুদিনার চাটনি, এরকম চাটনি আমি ছাড়া আর কেউ বানাতে পারবে না, একদম গ্যারান্টি। ঠিক আছে, আমি তাহলে কালকে আমার বন্ধুদেরকে নিয়ে আসছি। পরের দিন কোয়েল তার শহরের বন্ধু বান্ধবদেরকে নিয়ে শান্তির ব্রেড পকোড়ার দোকানে চলে আসে। শান্তির হাতে তৈরি ব্রেড পকোড়া এবং চাটনি সকলেই খুবই পছন্দ করে। তারা অনেক বেশি বেশি করে ব্রেড পকোড়া এবং চাটনি খেতে থাকে। আর তাদের মধ্যে একজন ছিল যে বারে বারে চাটনি চেয়ে চেয়ে খেতে থাকে। সত্যি এই চাটনিটা খেতে দারুণ লাগছে। আমার তো মনে হচ্ছে ব্রেড পকোড়া ছেড়ে রেখে শুধু চাটনিটাই খাই। বৌদি, আমাকে আর একটু চাটনি দাও না। আরে, তুই আর কত চাটনি খাবি? এবার তো মনে হচ্ছে তুই একাই দোকানের সব চাটনি খেয়ে শেষ করে ফেলবি। হ্যাঁ, এবার কিন্তু আমি চাটনির জন্য টাকা নেব। আমি চাটনি ফ্রিতে দিই বলে তুমি অনেক অনেক করে চাটনি খাচ্ছ। সেজন্য এবার তুমি চাটনি নিলে তোমাকে চাটনির জন্য আলাদা করে টাকা দিতে হবে। কোনো অসুবিধা নেই বৌদি, আমি চাটনির টাকাও দিয়ে দেবো। তুমি শুধু গরম গরম ব্রেড পকোড়া আর চাটনি দিতে থাকো। কোয়েল, এবার তো মনে হচ্ছে আমাকে ব্রেড পকোড়া খাওয়ার জন্য প্রত্যেকদিন শহর থেকে এখানে আসতে হবে। এভাবেই নিখিল ব্রেড পকোড়ার সঙ্গে অতিরিক্ত চাটনি খেয়ে ফেলে। আর কিছুক্ষণ পরেই সে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে যায়। সকলে খুবই ভয় পেয়ে যায়। একই হলো নিখিল? এই নিখিল, এ বাবা, হঠাৎ করে নিখিল অজ্ঞান হয়ে গেল কি করে? ঠিকই তো ছিল একটু আগে। এই, তুমি কি মিশিয়েছো চাটনিতে? এই দেখে শান্তি খুবই ভয় পেয়ে যায়। আমি কিচ্ছু করিনি, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, তোমরা বিশ্বাস করো। কোয়েল এবং তার বন্ধু বান্ধবরা তাড়াতাড়ি করে নিখিলকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যায়। ডাক্তার নিখিলের চিকিৎসা করার পর বলে, উনি নেশা জাতীয় দ্রব্য অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলেছেন, আর অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ভয়ের কিচ্ছু নেই। এই শুনে শান্তির উপর কোয়েলের খুবই সন্দেহ হয়। সে পুলিশকে জানাবে বলে ঠিক করে, কিন্তু অন্যদিকে শান্তি নিজেই পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। আমার ভুল হয়ে গেছে স্যার, বিশ্বাস করুন, আমি এরকম কিছু করতে চাইনি। আমি শুধুমাত্র আমার স্বামীর জন্য এসব করেছি। আমার স্বামী ভীষণ অসুস্থ, ওর হার্টের অপারেশনের জন্য অনেক টাকার দরকার। ওই ভাঙপাতা পকোড়াতে না মেশালে আমি কিছুতেই টাকা জমাতে পারতাম না। কিন্তু বিশ্বাস করুন, আমি খুব অল্প পরিমাণে ভাঙপাতা চাটনিতে মেশাতাম, আর আমি খুব অল্প পরিমাণে চাটনি সবাইকে দিতাম। কিন্তু ওই ছেলেটা জোর করে অনেক বেশি চাটনি খেয়ে ফেলেছে। আমি জানি আমি ভুল করেছি, সেই জন্য আপনারা যা শাস্তি দেবেন আমাকে দিন। দয়া করে আমার স্বামীকে আপনারা ধরবেন না, ও এমনিতেই খুব অসুস্থ। সবকিছু শোনার পর পুলিশ অফিসার শান্তিকে বলে, তুমি চাইলে এখান থেকে পালিয়ে যেতে পারতে, কিন্তু তুমি তা না করে নিজে এখানে এসে তোমার দোষ স্বীকার করেছো। আর যেহেতু তুমি দোষ করেছো, সেই জন্য তোমাকে শাস্তি তো পেতেই হবে। তবে চেষ্টা করবো যতটা কম সম্ভব তোমাকে কম শাস্তি দেওয়ার। পুলিশ অফিসারের উদ্যোগের ফলে শান্তিকে কোর্ট থেকে 3 মাসের জেল এবং বেশ অনেক টাকা জরিমানা করা হয়। সেই সাথে পুলিশ অফিসার বিভিন্ন এনজিওর সঙ্গে কথা বলে টাকা জোগাড় করার চেষ্টা করে, যাতে মোহনের চিকিৎসা করা যায়। 3 মাস পর শান্তি জেল থেকে ছাড়া পায়। পরের দিনই ওই পুলিশ অফিসার এক এনজিওর সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তিকে নিয়ে শান্তিদের বাড়িতে আসে। এদের এনজিওর তরফ থেকে তোমার স্বামীকে সুস্থ করার জন্য টাকা দেওয়া হয়েছে। এই নাও, এই টাকা দিয়ে তুমি তোমার স্বামীকে সুস্থ করতে পারবে।
আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো। আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আমার স্বামী সুস্থ হয়ে গেলে আমি সৎ পথে টাকা উপার্জনের চেষ্টা করব। আমি আর কখনো লোভ করব না। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি। এনজিওর টাকা দিয়ে মোহনের হার্টের অপারেশন করা হলে সে পুরোপুরি সুস্থ হয়ে যায়। শান্তি এবং মোহন দুজনেই সৎ পথে তাদের ব্রেড পকোড়ার দোকান চালাতে শুরু করে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে তারা ব্যবসায় উন্নতি দেখতে পায়। এখন তারা অনেক বড় বড় অর্ডারও পায়। ধীরে ধীরে তারা নিজেদের বাড়িও তৈরি করে। আর এভাবেই শান্তি এবং মোহন হাসি খুশি সংসার করতে থাকে।